আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে যে যুদ্ধ চলছে সেটা নিয়ে নতুন তথ্য অনেক আছে। আমরা একটা ক্যাটালগ দিতে পারি, কে কয়টা মিসাইল মারলো, কত ক্ষতি হলো, কে কি বলল, ডোনাল্ড ট্রাম্প কি বলল, আর ইরানিয়ান সরকার কি বলল, আব্বাস কি বলছেন, আব্বাস ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামিচি কি বলছেন, বা সৌদি আরব কি বলছে, সৌদি আরবে হুতিরা বোমিং করলো, ফলে পাকিস্তান কিভাবে রিয়াক্ট করলো, এগুলো নিয়ে অনেক কথা বলা যায়। তবে আমি মনে করি যে ওগুলো বলার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে গার্ডিয়ান পত্রিকা, যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা একটা স্টেটমেন্ট দিয়েছে 14 জুলাই আজকে, যে মধ্যপ্রাচ্যে এখন কি হচ্ছে সেটা জানা সর্বকালের জন্য সবচেয়ে জরুরি ব্যাপার। এখন বিশ্ব ঠিক ওই রকম একটা স্টেজ দিয়ে যাচ্ছে, যেটা 1914-18 প্রথম মহাযুদ্ধের আগে বিশ্বের যে অবস্থা ছিল, একটা টেনশন, কি হয়। জার্মানির সঙ্গে বোধহয় ব্রিটেন এবং ফ্রান্স এবং রাশিয়ার যুদ্ধ লেগে যায়, প্রথম মহাযুদ্ধ। দ্বিতীয় মহাযুদ্ধের সময়ও তাই, জার্মানির সঙ্গে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য দেশের যুদ্ধ বোধহয় একেবারে অপরিহার্য, অনিবার্য, এবং জাপান বোধহয় এবার এশিয়া দখল করে নেবে, এইরকম একটা টেনশন ছিল দ্বিতীয় মহাযুদ্ধ, প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের আগে এবং যুদ্ধের পরেও। এখন আমরা ওই রকম একটা স্টেজ দিয়ে যাচ্ছি। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে 81 বছর আগে, সুতরাং বিশ্ব এত লম্বা, মানে মানে সারা বিশ্বময় অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু এত লম্বা একটা সময় মহাযুদ্ধের হাত থেকে বিশ্ব নিষ্কৃতি পেয়েছে, এটা একটা অপূর্ব ঘটনা। মানে এই 200 বছরের ভিতরে, 200 বছরের ভিতরে, ফরাসি বিপ্লবের পরে। এখন মধ্যপ্রাচ্যে যা ঘটছে সেটা জানা আমাদের দরকার। এবং মধ্যপ্রাচ্যে এতদিন ইরান, ইসরায়েল, আমেরিকা, এই তিনটা শক্তি সম্বন্ধে আমরা জানতাম, তিনটা দেশ খুবই গুরুত্বপূর্ণ ছিল। সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইরাক, জর্ডান, এগুলো ছিল বাইরের ব্যাপার, অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু এখন আবার নতুন এক খেলোয়াড় নেমেছে, সে নতুন খেলোয়াড় হচ্ছে মধ্যপ্রাচ্যের আরেকটা আরব রাষ্ট্র, আরব রাজতন্ত্র, ওমান। ওমান এখন নতুন খেলোয়াড় হিসাবে নামছে, একে মার্কিন যুক্তরাষ্ট্র নামাচ্ছে। এটা আমরা এতদিন চিন্তাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি, কারণ ইরানের সঙ্গে ওমানের একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল বলে আমরা ধরেছি ওমান এবং ইরান একত্রে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, টোল আদায় করবে। ওমান প্রথমের দিকে ইসরায়েলের সঙ্গে, আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ লাগলো তার আগে এবং পরে ওমান একটা মধ্যস্থতাকারী দেশ হিসাবে একটা ভূমিকা পালন করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ওমান আর কোন নিরপেক্ষ দেশ নয়। এখন আমরা গত শনিবারে দেখলাম ইরান বুঝে গেছে যে ওমানকে সাথে না পেলে ঝামেলা হবে, তো ওখানে পররাষ্ট্রমন্ত্রী গেলেন এবং আলোচনা হলো ওমানের সঙ্গে। তারপরেও দেখা যাচ্ছে ওমানের উপরে ইরান মার্কিন বেসে হামলা করছে। এই যে নতুন টার্গেট করছে ইরান, এটার জন্য ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ওমানি সরকার, যে তোমার দেশ আমাদের দেশের উপর আক্রমণ করেছে। ইরান বলছে আমরা ওমান আক্রমণ করিনি, ওমানে মার্কিন নৌঘাঁটি আমরা টার্গেট করে সেখানে আক্রমণ করেছি। এখন এখানকার পানি কোথায় গড়াবে, এটাই আজকের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ যে তথ্যগুলো আমরা জানি সেগুলো একটু আলোচনা করে, আলোকপাত করে আমি মূল বিষয়ের দিকে যাচ্ছি। ওমান কেন হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ একটা দেশ হয়ে দাঁড়ালো? যে মধ্যপ্রাচ্য তো খুবই একটা অনিশ্চিত একটা এলাকা, অনিশ্চয়তা রয়েছে, এবং সবচাইতে মানে ভয়ঙ্কর এলাকা পৃথিবীর ভিতরে।
সবচাইতে মানে একটা ফ্ল্যাশিং পয়েন্ট, যে কোনো সময় এখানে বারুদ একটু স্ফুলিঙ্গ লাগলেই এখানে তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কিন্তু ওমানের উদ্ভব কেন এবং কিভাবে গুরুত্বপূর্ণ সেখানে আমি আসছি। এখন লেটেস্ট যে ঘটনাটা ঘটলো, ওমানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু পুরানো সখ্যতা, বহু পুরানো বন্ধুত্ব এবং আরব কোনো রাজতন্ত্র, সৌদি আরব থেকে শুরু করে কাতার, বাহরাইন, ওমান, যা যতগুলো আছে সবগুলোই মার্কিন এবং ইসরায়েলের দালাল। ওমান মোটামুটি নিরপেক্ষ একটা ভূমিকা পালন করছিল। তো এখন দেখা যাক, ওমানের ব্যাপারে আলোচনা করার আগে আমরা আরেকটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে সেটার দিকে একটু দৃষ্টিপাত করি। হুথি গেরিলারা, ইয়েমেনে যে হুথি শিয়া মিলিশিয়া রয়েছে, তারা হঠাৎ করে সৌদি আরবের উপর মিসাইল বিক্ষেপ করা শুরু করলো এবং এর প্রতিবাদ করলো কে? ইরান কোনো কথা বলছে না। ইরান এটা বলছে না যে আমাদের নির্দেশে হামলাটা হয়েছে, তবে এটা সবাই ধরে নিতে পারে যে ইরান ওমানের উপর একটু বিরক্ত, যে হরমুজ প্রণালী দিয়ে যে ব্যবস্থা তারা করছিলেন, আন্ডারস্ট্যান্ডিং আসছিলেন, সেটা এখন ওমান সেখানে বাগড়া দিয়েছে। ওমান ইরানের কথা মতো কাজ করছে না, সুতরাং হুথি গেরিলারা এখন সৌদি আরবের উপর আক্রমণ করছে এবং নিন্দা জানাচ্ছে পাকিস্তান। পাকিস্তান এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে ভূমিকা পালন করে আসছিল মধ্যস্থতাকারী হিসাবে, আমরা সবাই আশাবাদী ছিলাম, অপটিমিস্টিক ছিলাম যে যুদ্ধ শেষ হয়ে যাবে, তেলের দাম কমে যাবে, হরমুজ প্রণালী খুলে যাবে। এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের ভেতরে, 14 দফার যে এগ্রিমেন্ট। ওই 14 দফায় আমরা ডিটেলসে যাচ্ছি না। 14 দফায় একটা ক্লজ ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং শর্ত সাপেক্ষে তারা হরমুজ প্রণালী খুলে দেবে, তেলের সরবরাহ বিশ্ব বাজারে স্বাভাবিক হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের দুটোই ছিল মূল মাথা ব্যথা। একটা হচ্ছে ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখা, যেটা ইসরায়েলেরও এজেন্ডা, আর 2 নম্বর এজেন্ডা ছিল যে হরমুজ প্রণালী খুলে দেয়া। তো হরমুজ প্রণালী খুলে দিতে ইরান রাজি হয়েছে, কিন্তু যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলো আবার আমেরিকার মনোপুত হয়নি। তাই ইরান বলল, আমরা আর এখন ওই 14 দফা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমরা আমাদের কি পারমাণবিক অস্ত্র তৈরি করব কি করব না এই ব্যাপারে আমরা পরে আলোচনা করব, আপাতত যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করবে সেটাই মুখ্য ব্যাপার। গত সপ্তাহে আমরা জানি ইরান কয়েকটা ট্যাঙ্কারের উপর হামলা করেছে। সৌদি আরব, ইউএই, কাতার, যারা ওমান ঘেঁষা, যে ওমানের যে পানি, মানে ওই হরমুজ প্রণালী যেটা ওমানের তীর ঘেঁষে যেখানে, সেখান দিয়ে জাহাজ ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, ইরান সেখানে এই করেছে, মিসাইল অ্যাটাক করেছে। করে লেটেস্ট খবর হলো একজন ভারতীয় নাবিক মারা গেছেন ওই ট্যাঙ্কারে, আর 6 জন আহত হয়েছে। এবং মার্কিন ঘাঁটিতে হামলা করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে মাত্র 6 জন মার্কিন সৈন্য আহত হয়েছে, কেউ নিহত হচ্ছে এ ধরনের খবর মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করছে না। ইরান বলছে কমপক্ষে 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে। কিন্তু এর ফাঁক দিয়ে যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ওমানের নতুন রূপ। ছোট্ট একটা দেশ, সামরিক শক্তি দিয়ে খুবই নগণ্য। এখন ওমানের দিকে যদি আমরা একটা তাকাই তাহলে দেখব 1833 সালে 19 শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানের একটা সন্ধি, একটা চুক্তি হয়। তারপরে সেটা আবার চুক্তি 1998 সালে বন্ধুত্ব এবং অর্থনৈতিক সহযোগিতা এগুলোর জন্য একটা চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমান। এবং 1972 সালে ওমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। গ্র্যাজুয়ালি 2009 সালের দিকে দেখতে পাচ্ছি ইরান, ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ করছে। তো এবং এই হরমুজ প্রণালীর এই মুখের উপর ওমান
2010 সালে ওমান এবং আমেরিকা চুক্তি করলো যে মিলিটারি কোঅপারেশন করবে, তারা সামরিকভাবে পরস্পরকে সহযোগিতা করবে। তার মানে মোট কথা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অস্ত্র কিনবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি বানাতে দেবে, এবং ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি আছে। ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে দেখা যায় 2021 সাল পর্যন্ত 3.2 বিলিয়নের ব্যবসা হচ্ছে, তাতে আমেরিকার ট্রেড সারপ্লাস, ওমানের ঘাটতি রয়েছে। কিন্তু ওমানের দিকে যদি তাকিয়ে দেখি, ওমানকে আমরা ব্যতিক্রম ধর্মী একটা রাষ্ট্র মনে করার কোনো কারণ নেই। আমরা মনে করেছি ওমান যেহেতু ইরানের সঙ্গে একটু বন্ধুত্ব রাখতে চায় এবং ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে দ্বন্দ্ব, সেখানে সে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছে, তাই আমরা অনেকেই ওমানকে ওভাররেট করেছি যে ওমান আরেকটা ইউএই না, ওমান আরেকটা সৌদি আরব বা কাতার বা বাহরাইন নয়, ওরা ওমান একটু ডিফারেন্ট, এই পারসেপশনটা ছিল। কিন্তু ওমানের যে পররাষ্ট্রনীতি, সেটার দিকে তাকালে দেখি ওমান হচ্ছে ওআইসির মেম্বার, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওমান আরব লীগের মেম্বার, ভালো কথা, কন্ট্রোভার্সিয়াল না। ওমান কন্ট্রোভার্সিয়াল গালফ কোঅপারেশন কাউন্সিল, জিসিসির মেম্বার, যেখানে তেল উৎপাদনকারী এই গালফ দেশগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, ইউএই, এরা একটা ক্লাব আছে, গ্রুপ আছে, জিসিসি। জিসিসির সদস্য। জিসিসির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে। ওমান এক কথায় বলা যায় একটা যুক্তরাষ্ট্রের একটা ভাইটাল স্ট্র্যাটেজিক পার্টনার, খুবই গুরুত্বপূর্ণ মিলিটারি বা স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে ওমান যুক্তরাষ্ট্রের। এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ আসে, সৈন্যরা আসে, তাদেরকে ওমান আমন্ত্রণ জানায়, তারা সেখানে থাকে এবং তার বন্দরে তারা এক্সারসাইজ করে। এবং ওমানে ইরানের আমেরিকার এয়ার বেস এবং নেভাল বেস রয়েছে। তার মানে ওমান এবং কাতার বা বাহরাইনের সঙ্গে কোনো পার্থক্য নেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে। তো যখন ওমান এই হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে মিলে টোল আদায় করবে এবং হরমুজ প্রণালী তারা ইরানের সঙ্গে একটা সংগতি রেখে তারা নিয়ন্ত্রণ করবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা হুমকি দেয়, ওমানকে ধমকি দেয় যে তুমি যদি ইরানের সঙ্গে বেশি খাতির করো, ইরানের দিকে যদি ঝোঁকো, তাহলে কিন্তু আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। তো ওমান অফিসিয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক চুক্তিতে তারা আবদ্ধ নয়, এক ধরনের মানে নিরপেক্ষতা বজায় রাখছে ওমান। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে ওমানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক। এখন ওমানের উপরে যখন যুক্তরাষ্ট্রের বেসের উপর ইরানের ড্রোন এবং মিসাইল হামলা হলো পরশুদিন, অ্যানালিস্টরা বলছেন এটা হচ্ছে ওমানের সঙ্গে ইরানের যে সম্পর্ক, সেটা ফ্র্যাকচার্ড হয়ে গেল, একেবারে সম্পর্ক ভেঙে গেল। এবং ইরান এখন ওমানকে সন্দেহের চোখে দেখে এবং ওমান মনে করে ইরান তার জন্য বিপজ্জনক একটা দেশ। ইরানের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে যুক্তরাষ্ট্র ওমানকে দেখে নেবে, ইসরায়েলও তার বিরুদ্ধে চলে যাবে, সৌদি আরবও যাবে। সুতরাং ওমান বারবার আমেরিকাকে অ্যাসিওরেন্স দিচ্ছে যে আমরা এই হরমুজ প্রণালী খুলে রাখার ব্যাপারে বদ্ধপরিকর, আমরা বিশ্বাস করি হরমুজ খোলা থাকবে, ফ্রিডম অফ নেভিগেশন, এটা ছিল ওমানের 5 লাইন, এবং নন ডিসক্রিমিনেটরি ট্রানজিট সিস্টেম, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমেরিকাকে ওমান বলছে যে আমরা ফ্রিডম অফ নেভিগেশনে বিশ্বাস করি এবং আমরা কোন দেশের জাহাজ যাবে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই, পৃথিবীর যে কোনো দেশ এই হরমুজ প্রণালীতে ঢুকতে পারবে, বেরোতে পারবে, মানে ওদের জন্য খুলে দিলাম। এটা ইরানের মনোপুত নয়। ইরান চায় সিলেক্টিভ মানে ট্রানজিট, নন ডিসক্রিমিনেটরি না। ইরান যাদেরকে পছন্দ করে কেবল সেই সব দেশের জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকতে পারবে
এবং ওমানকে ইরানের কথা মতো চলতে হবে। কিন্তু ওমান অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছে আমরা কোনো ডিসক্রিমিনেট করব না, যে কোনো দেশ আসুক আমরা তাদেরকে ঢুকতে দেব। এবং ওমান ইরানের উপরে এতই রাগান্বিত যে সে ওদের রাষ্ট্রদূতকে ডেকে, মানে আব্বাস আরাকচি গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করতে শনিবারে, কিন্তু ওমান কোনো উৎসাহ দেখালো না ইরানের কথা মতো চলতে। এবং ইরান যখন এর প্রত্যুত্তরে যখন আব্বাস আরাকচির কথা না শুনে ওমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাচ্ছে, তখন ইরান কি করলো? ওমানের কতগুলো ঘাঁটি ইউএস বেস, একটা হচ্ছে দোকম দুকুম এবং আরেকটা হচ্ছে মুসান্দান। মুসান্দান এবং দুকুমে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ এবং বিমান ঘাঁটিতে ইরান মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করল। ফলে ওমান এই ওমানকে যে থ্রেট করেছিল যুক্তরাষ্ট্র জুন মাসের 1 তারিখে, যে তোমরা কোন দিকে যাবে ঠিক করো, পিক এ সাইড, ইরানের সঙ্গেও থাকবে আমাদের সঙ্গে থাকবে, সেটা হবে না। এখন এই জুলাই মাসের 13 তারিখে আমরা দেখতে পাচ্ছি ওমান এখন পাবলিকলি ইরানিয়ান সরকারকে নিন্দা করছে, তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে এবং বলছে আব্বাস আরাকচি যেটা বলেছেন সেটা আমাদের মনোপুত নয়, আমরা আমাদের হরমুজ প্রণালীর অংশে যে কোনো দেশের জাহাজ ঢুকতে দেব, তাতে ইরানের কি? মানে ইরানকে এক কথায়, মানে যেটা পত্র পাঠে বিদায় করে দেওয়ার মতো, মানে ইরান বলছে জাহাজ ঢুকবে হরমুজ প্রণালীতে নর্দার্ন রুট দিয়ে, উত্তর দিকের রাস্তা দিয়ে, সেটা ইরানের কোস্ট লাইনের কাছে। আর ওমান বলছে না, আমাদের তীর ঘেঁষে জাহাজ ঢুকবে এবং জাহাজ বেরোবে। ফলে ইরান ইউএইর একটা ট্যাঙ্কারের উপর আক্রমণ করেছে, হতাহত হয়েছে, তারা সৌদি আরবের জাহাজকেও তারা টার্গেট করেছে। তো এটা একটা মারাত্মক ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টের পাশাপাশি আরেকটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পশ্চিমা মাধ্যমেই এটা আসছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এবং অ্যানালিস্টরা আলোচনা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ইন্টারসেপ্টর এবং প্যাট্রিয়ট মিসাইলের ভীষণ রকম শর্টেজ। কেন এই ইন্টারসেপ্টর এবং প্যাট্রিয়ট মিসাইল, মানে মিসাইল মিসাইল এবং ড্রোন বিধ্বংসী মিসাইল এবং ইন্টারসেপ্টর যেগুলো ছিল সেগুলো আবার ইউক্রেনকেও দিতে হচ্ছে। একদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ সাহায্য করছে, অপরপক্ষে ইরানের বিরুদ্ধেও তাদেরকে এই প্যাট্রিয়ট মিসাইল এবং ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে। বলছে তো অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে অস্ত্র, এবং ওরা তার বানাতে বানাতে সময় লাগবে, অত সময়ও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নেই। এখন ইরান ক্রুজ মিসাইল দিয়ে 2টা ইউএইর ট্যাঙ্কার হামলা করেছে, সেখানে মানুষ মারা গেছে, ইন্ডিয়ান সেলার মারা গেছে। সুতরাং এখন জুলাই 14 তারিখের আজকের গার্ডিয়ানের খবর হচ্ছে ওখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নেভাল ব্লকেট দিয়েছে, মানে কোনো জাহাজ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। ওইদিকে হুথি গেরিলারা সৌদি আরবের উপর মিসাইল ছুড়েছে, এবং এতে শুধু মানে রেড সি অঞ্চলটাই মানে একটা ওয়ার জোনে পরিণত হচ্ছে না, সুয়েজ খাল বন্ধ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই জন্যই গার্ডিয়ান পত্রিকা বলছে এর চাইতে বিপজ্জনক সময়, এর চাইতে বড় সংকট মধ্যপ্রাচ্যে এই বর্তমান মুহূর্তে আর কোথাও নেই, মধ্যপ্রাচ্য ছাড়া। তো সুতরাং যে সিনারিও, যেটা আমি গতকালকের পরশুদিনের ভিডিওতে বলেছি, এর আগের দিনও বলেছি, যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লয়েডস ইন্স্যুরেন্স কোম্পানি, যারা অয়েল ট্যাঙ্কার গুলো ইনশিওর করে, এবং তারা কোন ওয়ার জোনে কোন জাহাজ কোন ট্যাঙ্কারের ইন্স্যুরেন্স দেবে না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার ওই যে ইন্টারসেপ্টর এবং প্যাট্রিয়ট মিসাইল সংকটের জন্য তারা দক্ষিণ কোরিয়া এবং পশ্চিম ইউরোপের কাছে এগুলো চেয়ে পাঠিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটু নার্ভাস যে একদিকে অস্ত্র সংকট, আরেকদিকে ইরান সৌদি আরবের উপরে এবং ইউএইর উপরে আবার হামলা করছে, এবং
মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যা করছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট বদনাম হয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অফ স্টেট মাইক রুবিও বিষোদ্গার করছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের উপরে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইউরোপে বসে, হেগে বসে তারা, হল্যান্ডে হেগে বসে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর খবরদারি করতে চায়, বিভিন্ন ব্যক্তির উপর ওয়ারেন্ট ইস্যু করে। যেমন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও কিন্তু অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। মার্কিন রুবিও বলছে আমরা এসব সহ্য করব না, আমরা দরকার হলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বন্ধ করে দেব। আরেকটা অমিনাস ডেভেলপমেন্ট হচ্ছে, ইসরায়েল এত কিছুর মাঝে আবার একটা বাজেট, নতুন করে বাজেট করছে $434 মিলিয়ন, যে ওয়েস্ট ব্যাংক, জর্ডান নদীর পশ্চিম পারে তারা নতুন করে আবার ইসরায়েলি জুইশ সেটেলমেন্ট তৈরি করার জন্য $434 মিলিয়ন বাজেট পাস করছে। আর হুথিদের আক্রমণের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এই হুথিদের এই সৌদি আরব আক্রমণকে নিন্দা করছে। তার মানে পাকিস্তান এবং ওমান মধ্যস্থতাকারী হিসাবে একটা রোল প্লে করছিল, এখন ওমান মধ্যস্থতাকারী পরিবর্তে এখন একটা আক্রান্ত, যুদ্ধে লিপ্ত একটা দেশে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে পুরনো সখ্যতা ছিল সেটাকে তারা ঝালাই করছে। নতুন ভাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো ওমান মাঠে নামছে নতুন খেলোয়াড় হিসাবে। এটা ইরান সহ্য করবে না। আমরা গার্ডিয়ান পত্রিকা যেটা বলছে, এর চাইতে মারাত্মক সময় এখন এই মুহূর্তে, এর চাইতে ভয়ঙ্কর জায়গা পৃথিবীতে নেই। এবং গার্ডিয়ান যেটা বলছে, প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের আগে বিশ্বের যে পরিস্থিতি ছিল, এখন মধ্যপ্রাচ্যের সেই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মানে পুরনো বন্ধু, পুরনো এলাই এখন দল ত্যাগ করে অন্যদিকে চলে যাচ্ছে। ইরানের জন্য একটা সংকটময় ব্যাপার এটা। ওমান তার কাছ থেকে চলে যাওয়া, এবং ওমান বলে দিয়েছে তারা কোনো ওই হরমুজ প্রণালী জাহাজ ব্যবহার করলে তারা কোনো টোল আদায় করবে না। আগে কিন্তু ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং ইরান এবং ওমানের ভিতরে হয়েছিল। ওমান ইরানের বন্ধু, এখন দেখা যাচ্ছে ওমান ইরানের শত্রু রাষ্ট্রে পরিণত হচ্ছে। তবে এটা ইরানের জন্য যতটা দুঃসংবাদ, তার চাইতে ওমানের জন্য একটা বড় দুঃসংবাদ। ওমান আক্রান্ত হবে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু একটা করতে পারবে বলে মনে হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু গত 7 দিনে 4বার হামলা করেছে ইরানের উপরে। বান্দার আব্বাস থেকে শুরু করে ইরানের মিলিটারি এস্টাবলিশমেন্ট, মানে যেখানে যেখানে ওদের রেড মার্ক করা আছে সেখানে তারা বম্বিং করছে। ইরান কিন্তু তার তোয়াক্কা করছে না, ইরান বলছে যুদ্ধ চালিয়ে যাবে। এবং মার্কিন অ্যানালিস্টরা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের হাত মচকে দেয় বা ওমানকে দলে টেনে হরমুজ প্রণালী খুলে ফেলতেও সফলতা অর্জন করে, এখন যেটা প্রতীয়মান হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ওমানের দিকটা তারা খুলে দেবে। কিন্তু খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানালিস্টরাই বলছেন গতকাল এবং আজকে যে ইরানের কিছু করতে হবে না। একটা ডিঙ্গি নৌকা নিয়ে সে ছোট্ট একটা ড্রোন যদি কোনো ট্যাঙ্কারের উপর ফেলে দেয়, তাহলে কোনো ট্যাঙ্কারের আর ইন্স্যুরেন্স হবে না। ইন্স্যুরেন্স ছাড়া কোনো তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী থেকে বেরো হবে না, ঢুকবেও না। এবং হুথিদের আক্রমণ যেটা, সেটা এখন পশ্চিমাদের জন্য আরেকটা মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। সৌদি আরব তার যে পাইপলাইন আছে, মানে গালফ অফ স্ট্রেইট অফ হরমুজ থেকে, হরমুজ প্রণালী থেকে তারা রেড সি পর্যন্ত টানেল করে পাইপলাইন করেছে। হরমুজ এলাকার তেল তারা রেড সি দিয়ে বিদেশে রপ্তানি করে আসছে। কিন্তু হুথিরা যদি বাবল মান্দাব যেটাকে বলে, রেড সির মুখ বন্ধ করে দেয়, তাহলে সুয়েজ খাল থেকে শুরু করে ইসরায়েলের যে বন্দরগুলো রয়েছে সেগুলো আকাবা আক্রান্ত হবে। ইরাক, ইসরায়েল এবং সৌদি আরব এবং সুয়েজ খাল দিয়ে যারা ব্যবসা করে পৃথিবীর বহু দেশ, তাদের অর্থনীতির অবস্থা 12টা বেজে যাবে। ইতিমধ্যে তেলের দাম 4% বেড়েছে, শেয়ার মার্কেটে ধস নামছে ক্রমান্বয়ে। তো
আমরা কি আরেকটা মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? এটা এখন বিরাট প্রশ্ন। এই যে ছোটখাটো মারামারি হচ্ছে, ওর দেশের 3টা ড্রোন মারছে, 10টা মিসাইল ছুটছে, ওরা রিটালিয়েট করছে, এই যে ছোড়াছড়ি মিসাইল এবং ড্রোন ছোড়াছড়ি, এগুলো কিন্তু যেটা আমরা ভয় পাচ্ছি সে তুলনায় একটা পিকনিক, মানে ছোট ছেলে মেয়েরা ঝগড়া করছে, মারামারি করছে। লার্জ স্কেলে একটা যুদ্ধের আমরা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এবং সেখানে প্রবেশ করতে যাচ্ছে পৃথিবী, এই আশঙ্কা আমরা করতেই পারি। যেটা গার্ডিয়ান বলছে যে এত খারাপ সময় আমরা পার করি নাই, এবং এত খারাপ সময় যেটা মধ্যপ্রাচ্যে যাচ্ছে সেটা আর কোথাও হচ্ছে না। এবং মধ্যপ্রাচ্যে খারাপ সময় মানে বড় যুদ্ধ, মানে সারা বিশ্বে এর প্রভাব পড়বে। তৃতীয় বিশ্ব সহ যারা তেল উৎপাদন করে এবং করে না সবার জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। এখানে আরেকটা ডেভেলপমেন্টের কথা বলে আমি শেষ করছি। আর দুটো ডেভেলপমেন্ট, একটা হচ্ছে রেড সির ওই মাথায়, ওই আফ্রিকার হর্ন অফ আফ্রিকাতে, মানে সোমালিয়ার পাশে সোমালি ল্যান্ড নামে একটা দেশ সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এরা মিলে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। চীন এই জন্য উদ্বিগ্ন। চীনের ওই অঞ্চলে ইরিত্রিয়া, সোমালিল্যান্ড, এখানে তাদের মিলিটারি প্রেজেন্স রয়েছে। চীন চায় না রেড সিতে মার্কিন এবং ইসরায়েলের প্রভাব বিস্তার করুক। সোমালিল্যান্ড কিন্তু একটা মার্কিন ঘাঁটি, ওই ওই যেটা হর্ন অফ আফ্রিকা যেটা বলে রেড সির ভিতরে, একদিকে সৌদি আরব আর দিকে সোমালিল্যান্ড, ওদিকে আফ্রিকা। আর সোমালি রেড সি দিয়ে চলে যাবেন আপনি সুয়েজ খাল, সুয়েজ খাল থেকে মধ্য মেডিটেরিয়ান সি, এই যে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের গার্মেন্টও সুয়েজ খাল দিয়ে যায়। এখন হুথিরা যদি সুয়েজ খাল এবং বাবেল মন্দব বন্ধ করে দেয়, তাহলে ওইখানে ওই যে মার্কিন সোমালিল্যান্ড রয়েছে, তারা খুব একটা সুবিধা করতে পারবে না। এবং ইয়েমেনের ব্যাপারে আবার সৌদি আরব এবং ইউএইর ভিতরে বিভেদ রয়েছে। ইউএই কট্টর ইসরায়েলপন্থী, ইসরায়েলের কথা মতো এই অঞ্চল নিয়ন্ত্রণ করার জন্য দক্ষিণ ইয়েমেন, যেটা একসময় স্বাধীন দেশ ছিল, এডেন বন্দর যাদের ক্যাপিটাল ছিল, সেই দক্ষিণ ইয়েমেনকে ইসরায়েল এবং ইউএই বিচ্ছিন্ন করতে চাইছে। যেটা আবার সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের সরকারের যে সম্পর্ক রয়েছে, সৌদি আরব চায় ইয়েমেন এক ইয়েমেন থাকুক। এখানে আরেকটা দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের সঙ্গে ইউএই। যদিও সৌদি আরব এবং ইউএই দুটোই মার্কিন পন্থী, তবে ইউএই প্রত্যক্ষভাবে ইসরায়েলের সঙ্গে সখ্যতা, বন্ধুত্ব অনেক শক্তিশালী, সম্পর্ক অনেক শক্তিশালী। ইউএই ইসরায়েলের পক্ষে কাজ করে, ইসরায়েল ইউএইর পক্ষে কাজ করে। ইরান ইউএইর বিরুদ্ধেও বেশি, তবে সৌদি আরবও তাদের কোনো বন্ধু রাষ্ট্র নয়। ওমান বন্ধু রাষ্ট্র ছিল, এখন ওমানও পরিবর্তিত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা হয়তো দেখবো হরমুজ প্রণালী খুলে গেছে, কিন্তু কোনো জাহাজ চলাচল করছে না, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স দিচ্ছে না। ইরান মাঝে মাঝে ঠুসঠাস করে 2-4টা ড্রোন ছাড়বে এই ট্যাঙ্কারের উপরে, ফলে কোনো ট্যাঙ্কার ওখান থেকে বেরো হবে না, প্রবেশও করবে না। উপরন্তু অবস্থার আরো পরিবর্তন হবে, যেহেতু ওমান এখন যদি মার্কিন ক্যাম্পে পুরোপুরি চলে যায়, তাহলে ইরান হুথিদের ব্যবহার করে সৌদি আরবকে আক্রান্ত করবে এবং বাবল মান্দাব বা রেড সি বা সুয়েজ খাল পুরোপুরি বন্ধ করে দেবে। এটা যদি করে, পৃথিবীর 50% তেল, 50%-এর বেশি তেল মার্কেটে আসবে না। তেলের দাম তখন 4-5 গুণ বা তার চেয়ে বেশি বেড়ে যেতে পারে। সেটা হলে অর্থনৈতিক দুর্যোগ আসবে, এবং ফুল ফ্লেজেড যুদ্ধ যদি নাও হয়, তবে অর্থনৈতিক ওই দুর্যোগকে মোকাবেলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের পথই বেছে নেবে বলে আমরা আশঙ্কা করতে পারি। ইতিমধ্যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, রাশিয়া যুদ্ধ থেকে সরে যেতে পারবে না, চীনও সরে যেতে পারবে না। তবে চীন তার তেল নিয়ে যাবে ইরান থেকে, ইরানের তেলের দাম বৃদ্ধি পেলে ইরানের লাভ, চীনের কোনো ক্ষতি নেই। চীন মোটামুটি ইরানের সঙ্গে ব্যবসা করবে, এবং চীনের কোনো ট্যাঙ্কারে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলে সেটা তৃতীয় মহাযুদ্ধের সূচনা করবে। সুতরাং আমরা একটা আনসার্টেন পিরিয়ড দিয়ে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের অবস্থাটা খুবই এখন সবচাইতে ভয়ঙ্কর, গার্ডিয়ান বলছে। এবং ওমান যে তার পুরোপুরি ভূমিকা পরিবর্তন করে ফেললো, এটা আপাত দৃষ্টিতে ইরানের জন্য একটা দুঃসংবাদ, কিন্তু
মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য বা সৌদি আরবের জন্য কোনো সুসংবাদ বয়ে নিয়ে আসছে না এই ওমানের সঙ্গে ইরানের সংকট। কেন ইরান যদি ওখানে যুদ্ধ কোনো রকম ভাবে মাঝে মাঝে দু একটা ড্রোন ছাড়ে, তাহলেই ওখান থেকে আর কোনো তেল সরবরাহ হবে না, কেননা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এই তেলবাহী ট্যাঙ্কার গুলোকে ইনশিওর করবে না। সুতরাং আমরা যে অবস্থায় আছি ডেডলক সেটা থাকবে, তবে ডেডলকের উপরে এখন একটা সিকিউরিটি থ্রেট আসছে, যুদ্ধ ফ্লেয়ার আপ করতে পারে। কারণ তেলের দাম যদি বাবল বন্ধ হয়ে যায়, তেলের দাম এবং সকল ধরনের পণ্যের দাম পৃথিবীতে বেড়ে যাবে, একটা মন্দা আসবে, এবং মন্দার পরে 1936 সাল পর্যন্ত মন্দা ছিল, তারপরে 1939 সালে দেখেছি আমরা দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে। সুতরাং 1929 থেকে 36-এর মন্দার পরে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে। এখন যদি নতুন একটা মন্দা আসে, তাহলে কয়েক বছরের ভেতরেই আমরা তৃতীয় মহাযুদ্ধের আশঙ্কা থেকে সম্পূর্ণ বের হয়ে আসতে পারবো না। ভালো থাকবেন সবাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথা শেষ করছি। আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।